আমার নাম তানিশা। আপনাদের কাছে হয়তো আমি এক সাধারণ ঘরের গৃহবধূ, কিন্তু আজ যে গল্পটা আমি আপনাদের বলতে এসেছি সেটা আমার জীবনের সবচেয়ে বড় গোপন আর সবচেয়ে লজ্জার ইতিহাস। আপনারা যারা এমন অপ্রত্যাশিত সম্পর্কের টানাপোড়েন ভালোবাসেন তারা শেষ পর্যন্ত গল্পটা শুনবেন। আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটা আমার একার না, এটা আমাদের একটা ছোট সংসারের গল্প, যেখানে তৃতীয় একজন মানুষের আগমন সব হিসাব পাল্টে দিয়েছিল। গল্পটা শুরু করার আগে শুধু একটাই অনুরোধ, যদি আমাদের এই চ্যানেলটির গল্প বলার ধরন, উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা আর সমর্থন না পেলে আমরা এই রকম বাস্তব জীবনের কঠিন গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরার সাহস পাব না। চলুন শুরু করা যাক আমার গল্প। আমার বর আসিফ একটা বেসরকারি সংস্থায় ভালো চাকরি করে। আমাদের একটা ছোট্ট ফ্ল্যাট আর বেশ সাজানো সংসার। আসিফ কাজের চাপে একটু চুপচাপ, কিন্তু মানুষ হিসেবে খুবই ভালো। আমার জীবনে একটাই দুঃখ ছিল, আমার মা। বাবার মৃত্যুর পর মা ভীষণ একা হয়ে গিয়েছিলেন। মা মানে আমার শাশুড়ি শামসুন নাহার। মাকে আমি অনেক অনুরোধ করে আমাদের কাছে নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম মাও ভালো থাকবেন আর আমারও একটু সাহায্য হবে। মা আসার পর প্রথম কয়েকটা দিন সব স্বাভাবিকই ছিল। মা মন দিয়ে নিজের ঘর গোছালেন, আমার ছোটখাটো কাজে হাত লাগালেন। সমস্যাটা শুরু হলো আসিফকে নিয়ে। মা যেন কেমন একটা অতিরিক্ত যত্ন শুরু করলেন আসিফের। আসিফ, তোমার অফিসের ব্যাগটা দাও, তুমি হাত মুখ ধো। আসিফ, এই দেখো, তোমার জন্য গরম গরম লুচি বানিয়েছি। তানিশার রান্নার চেয়ে আমার রান্না ভালো না? আসিফ প্রথমে একটু অপ্রস্তুত হতো, কিন্তু মার যত্ন তো, সে আর কিছু বলতো না, শুধু বলতো, মাসিমা, আপনি কেন এত কষ্ট করছেন, রুমা তো আছে। মা মুচকি হেসে বলতেন, তুমি আমার মেয়ের জামাই বাবা, কষ্ট কিসের, আমার তো এখন কাজ নেই। আমি প্রথম দিকে খুশিই ছিলাম, যাক বাবা, আমার কাজের চাপটা তো একটু কমল। কিন্তু আস্তে আস্তে আমার চোখে পড়তে লাগল কিছু ছোট ছোট দৃশ্য। আসিফ অফিস থেকে ফিরলে মাই সবার আগে দরজা খুলতেন। আসিফের মাথার ঘাম মুছে দেওয়া, জামার কলার ঠিক করে দেওয়া, সব কিছুতে যেন একটা আলগা যত্ন মিশে থাকত। একদিন আসিফ শার্ট পরছিল। মা হঠাৎ এসে বললেন, ইস, বোতামটা ছিঁড়েছে তো, দাও আমি সেলাই করে দিচ্ছি। আসিফ ইতস্তত করছিল, কিন্তু মা প্রায় জোর করেই শার্টটা হাতে নিয়ে সেলাই করলেন। আমি দূর থেকে দেখতাম। প্রথমে মনে হতো, এ তো মা, মেয়ের জামাইকে একটু যত্ন করবেই, কিন্তু কেন জানি না এই যত্নের মধ্যে এক প্রকার চাপা অধিকার দেখতে পেতাম আমি, যা আমাতে একটু একটু করে অস্বস্তিতে ফেলছিল। মাসখানেক পরের কথা, একদিন আসিফের ভীষণ জ্বর এলো। আমি রাতে ডিউটি করে এসে খুব ক্লান্ত, তাই আসিফকে ওষুধ খাইয়ে আমি ঘুমিয়ে পড়ি। মাঝ রাতে আসিফের কাশি শুনে আমার ঘুম ভাঙল। দেখি পাশে আসিফ নেই। আমি উঠে বসার আগেই দরজা ঠেলে ঘরে এলেন আসিফ, কিন্তু সঙ্গে মা। মার হাতে জল আর একটা বাটিতে গরম দুধ। মা ফিসফিস করে আসিফকে বলছেন, এই দেখো, অল্প ঘি দিয়ে গরম দুধ এনেছি, বুকে কফ জমতে দেবে না, তুমি ধীরে ধীরে খেয়ে নাও। আসিফ বিছানায় বসে মার দিকে তাকিয়েছিল। ঘরের ডিম লাইটের আবছা আলোয় আমি দেখছিলাম সেই দৃশ্য। মা দুধের বাটিটা আসিফের হাতে দিয়ে আসিফের কপালে হাত রাখলেন। এক আলতো স্পর্শে, এই স্পর্শে কোনো শাশুড়ির মমতা ছিল না, ছিল যেন এক অব্যক্ত আকাঙ্ক্ষা, যা কোনো সামাজিক সম্পর্কের বাঁধনে বাঁধা নয়। আসিফ চোখ বন্ধ করেছিল নাকি ইচ্ছে করেই বন্ধ করে রেখেছিল আমি জানি না, কিন্তু এই গভীর রাতের নিস্তব্ধতায় দুটো মানুষের মধ্যে যে নীরব ইশারার খেলা চলছিল সেটা আমি স্পষ্ট টের পেলাম। মা কিছুক্ষণ বসে থেকে একটা দীর্ঘ শ্বাস ফেলে ঘর থেকে বের হয়ে গেলেন। আমি চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। আমার মন বলছিল, এ শুধু অসুস্থ জামাইয়ের প্রতি শাশুড়ির যত্ন নয়, এখানে কোথাও একটা ভুল ইঙ্গিত চলছে। কিন্তু কাকে বলবো? এই কথা শুনলে কি কেউ বিশ্বাস করবে? এরপর থেকেই যেন সব পাল্টে যেতে থাকল। মা আর আসিফের মধ্যে একটা অলিখিত বোঝাপড়া তৈরি হয়ে গেল। তারা কথা কম বলতো, কিন্তু চোখে চোখ পড়লেই একটা অদ্ভুত নীরবতা নেমে আসত। আমার সামনে মা যেন আরও বেশি করে আসিফের খেয়াল রাখতেন।
একদিন আমি রান্না করছিলাম, মা হঠাৎ পেছন থেকে এসে আমার কানের কাছে ফিসফিস করে বললেন, তোমার কি আজকাল আসিফের দিকে মন নেই? ইদানিং আমিই সব দেখছি। পুরুষ মানুষ একটু যত্ন না পেলে কি ভালো লাগে? মার এই কথাগুলো শুনে আমার রাগ হলেও আমি চুপ করে গেলাম। এর কিছুদিন পর আসিফের অফিসের একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল। সে খুব দুশ্চিন্তায় ছিল। রাতে আমাদের ঘরে আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে নিজের মনেই অস্থির হয়ে পায়চারি করছিল। হঠাৎ মা আমাদের ঘরে ঢুকলেন, হাতে কফি মগ। আসিফ, এত চিন্তা করো না, এই নাও কফিটা খাও। আসিফ কৃতজ্ঞতার দৃষ্টিতে মার দিকে তাকালো। মা এসে ওর পাশে বসলেন। আসিফ তখনও চেয়ারে। মা ওর কাঁধের ওপর দিয়ে হাতটা এনে আলতো করে ওর হাতের ওপর রাখলেন। দুজনের এই স্পর্শটা ছিল খুবই সংক্ষিপ্ত, কিন্তু এতে যে বিদ্যুৎ প্রবাহ ছিল সেটা পুরো ঘরকে যেন এক মুহূর্তে স্তব্ধ করে দিল। আমি চেয়ে দেখলাম। আসিফ মার দিকে এক পলক তাকালো, তারপর চোখ সরিয়ে নিল। কিন্তু মার চোখে ছিল এক গভীর বিষণ্ণতা, আর সেই সাথে এক অনাকাঙ্ক্ষিত কামনা। মা খুব নরম গলায় বললেন, বড় বড় কাজ করার আগে একটু নিজেকে শান্ত রাখতে হয়। তুমি খুব শক্ত মনের ছেলে, তুমি পারবে। এই কথাগুলো যেন আসিফের ভেতরের সব সাহস আর উত্তেজনাকে উস্কে দিল। কফি শেষ করার পর যখন উঠে দাঁড়ালো, মাও উঠে দাঁড়ালেন। তাদের দুজনের শরীর যেন খুব কাছে চলে এলো। আসিফের ঘাড়ের কাছে মার নিঃশ্বাস পড়ল, আর আমি যেন স্পষ্ট শুনতে পেলাম তাদের দুজনেরই হৃৎস্পন্দনের দ্রুততা। মনে হলো এই মুহূর্তেই যদি আমি ঘর থেকে চলে যাই, তাহলে তারা যেন একটা নিষিদ্ধ বাঁধন তৈরি করবে। কিন্তু আমার পক্ষে সেখানে থাকাটাও কঠিন হয়ে পড়ছিল। আমি তাড়াতাড়ি বললাম, আসিফ, তুমি ঘুমাও, সকালে সব ঠিক হয়ে যাবে। আসিফ শুধু মাথা নাড়ল। মা ঘর থেকে বের হয়ে গেলেন, কিন্তু তার চোখগুলো যেন আসিফের শরীরে তখনও আটকে ছিল। আমার মনে হলো আমার চোখের সামনেই একটা ভয়ানক খেলা চলছে, আর আমি সেই খেলার সাক্ষী হয়েও কিছু করতে পারছি না। দিন যত গোড়াচ্ছিল তাদের সম্পর্ক ততই গভীর হচ্ছিল। তবে এটা কোনো সামাজিক সম্পর্ক ছিল না, এটা ছিল পুরোপুরি আবেগের বশবর্তী হয়ে তৈরি হওয়া এক অবৈধ, গোপন এবং নীরব প্রেম। এই সম্পর্কের কোনো সামাজিক মর্যাদা ছিল না, ছিল শুধু চরম পরিণতি আর অপরাধবোধের ভয়। আসিফের অফিস থেকে ফেরার সময়গুলো যেন মার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হয়ে দাঁড়ালো। মা গোসল সেরে একটা পরিপাটি শাড়ি পরে অপেক্ষা করতেন, আর আসিফও যেন মার এই অপেক্ষার মূল্য দিতে শিখল। একদিন বিকেলে আমি আমার এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম। সন্ধ্যার পর আমার ফিরতে দেরি হচ্ছিল। মা আমাকে ফোন করে জিজ্ঞেস করলেন, কখন ফিরবি রুমা? অনেক রাত হয়ে গেল তো। মার স্বরে অস্থিরতা ছিল। আমার ফিরতে রাত 10টা বেজে গেল। ঘরে ঢুকে দেখি সব আলো নেভানো, শুধু রান্নাঘরে ডিম আলো জ্বলছে। আমি ভেতরে ঢুকতেই দেখি মা আর আসিফ পাশাপাশি দাঁড়িয়ে আছে। মার হাতে আসিফের অফিসের কোট। মা কোটটা আলতো করে একটা হুকে ঝুলিয়ে দিচ্ছিলেন। আসিফ পাশে দাঁড়িয়েছিল। মা শাড়ির আঁচলটা কাঠ থেকে সামান্য নেমে গেছে। আমি তাদের দিকে তাকাতেই দেখি আসিফের দৃষ্টি মার ওই সামান্য নেমে যাওয়া আঁচলের দিকে নিবদ্ধ। মাও যেন সেটা বুঝতে পারলেন। আসিফের দৃষ্টি অনুসরণ করে যখন আমার দিকে তাকালেন, তখন তিনি কেমন যেন ঘাবড়ে গেলেন। তার মুখে একটা অস্বস্তির রেখা স্পষ্ট হল। আসিফ সঙ্গে সঙ্গে স্বাভাবিক হবার চেষ্টা করে বলল, তুমি এত দেরি করলে রুমা, চিন্তা হচ্ছিল। আমি শুধু বললাম, কাজ ছিল তাই দেরি হলো। তোমরা এখানে কি করছো? মা আমতা আমতা করে বললেন, ওহ, আসিফ একটু জল চাইছিল তাই এলাম। মা চলে গেলেন, কিন্তু যাওয়ার সময় আমি লক্ষ্য করলাম তার শরীরটা থর থর করে কাঁপছিল। আর আসিফ, সে যেন এক মুহূর্তের জন্য আমার দিকে তাকালো না। সে দ্রুত নিজের ঘরে চলে গেল। সেদিন রাতে আমার ঘুম হলো না। আমি বুঝতে পারছিলাম আমি অনুপস্থিত থাকা মানেই তাদের জন্য একটা নীরব সুযোগ। তাদের এই সম্পর্কের গভীরতা প্রকাশের জন্য কোনো চিৎকার বা স্পষ্ট কথার দরকার ছিল না, দরকার ছিল শুধু একান্ত কিছু
কিছু মুহূর্ত যেখানে দুটো শরীর তাদের মনের গোপন কথাগুলো একে অপরের কাছে প্রকাশ করতে পারবে। আমার স্বামী আর আমার মা, এই দুজনের এমন এক অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে যা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি তাদের এই সম্পর্কের কোনো সামাজিক মর্যাদা দিতে পারবো না, কারণ এটা আমার মা আর আমার স্বামী। কিন্তু তাদের চোখে মুখে যে প্রেম আর গোপন তৃষ্ণার খেলা চলে, তা আমাকে বাধ্য করে এক নীরব দর্শক হয়ে থাকতে। আমার সংসার ভাঙার ভয়ে আমি যেন এই নীরব কারাগারে বন্দী। আমার আজকের এই গল্পটা এক গভীর কষ্টের গল্প। আমার মতো আর কতজন নারী তাদের আপনজনের এমন ভুল ইশারা বা আবেগের কাছে পরাজিত হয়ে নীরবতা মেনে নেয়?